আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নাই, আর জামাত ক্ষমাটা চাইলে সমস্যা কি? জামাতের আসলে এই গান্ডুদেরকে আমি খুব খুব বকা দেই যে এরা আসলে তাদের মূল কথাগুলো বলতে পারে না। রাতে ঘুমাইতে পারি না, হঠাৎ করেই জেগে উঠি, আটকে উঠি, কেঁপে উঠি। এত রক্ত, জুলাই যে আসলে আমরা এখন দেখি জুলাইকে নিয়ে অনেকেই খুব বাজে কথা বলে, খুব কটূক্তি করে, কিন্তু আসলে জুলাই যারা দেখেনি ভাই, এত এত রক্ত, এত রক্ত। আজকে এই জুলাই না আসলে তো তারেক রহমান বাংলাদেশে আসতে পারে না, প্রধানমন্ত্রী হতে পারে না। আপনারা আমার দুইটা বাচ্চার চোখের মধ্যে আপনারা এখনো জুলাইয়ের ভয়ানক স্মৃতি দেখতে পারবেন। এই যে জামাতের নেতাদের যারা মুসলিম ছিল, আজকে তাদের যে ধরনের দাম্ভিকতা, এই বিএনপি জামাত বা এই যে অন্যান্য যারা আছে, এরা কি একবার ভাবে যে এই জুলাইতে যদি এই নিরপরাধ নিরীহ কম বয়সী ছেলে পেলেগুলো জীবন না দিত, তাহলে কি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতো? আজকে শফিকুর রহমান প্রধান বিরোধী দলীয় নেতা হতো? একেবারে পণ করে নামছিলাম যে এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারের পতন ছাড়া ঘরে ফিরবো না। এই যে নিজের মধ্যে যে একটা কনফিডেন্স, আল্লাহর প্রতি যে একটা বিশ্বাস যে আল্লাহ তাআলা এই জনগণকে এই স্বৈরাচারের হাত থেকে উদ্ধার করতেই চায়, একটা মাধ্যম তো দরকার। আজকে তো এত কিছু পাওয়ার পরও তারা জুলাইটাকে সামান্য পরিমাণে অন করে না। আমি আজকে আপনার মাধ্যমে জানাতে চাই যে জুলাইকে যদি অবহেলা করে, এটার পরিণতি যারা অবহেলা করবে তাদের কি আবার ন্যাচারালি ভোগ করতে হবে। আর আমাদের সমস্যা কোথায় জানেন? আমাদের এই যে একটা প্ল্যানিং আছে না, এই প্ল্যানিংটাকে নিয়ে শুরু হয় বড় চুরির সব। এই প্ল্যানিং করতেই ধরেন কয়েকশো কোটি টাকা নাই। হ্যাঁ, তো সামান্য যদি প্ল্যানিং এ কয়েকশো কোটি টাকা না থাকে, তো এর পরের ধাপে তো আরো ইনভেস্টমেন্টের পর্যায়ে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে যেমন লড়াই করেছেন আন্দোলন কর্মীরা, ঠিক তেমনি লড়াই করেছেন মাঠে থাকা সাংবাদিকরাও। দেশের মানুষ এবং বহির্বিশ্বের কাছে জুলাইয়ের প্রকৃত চিত্র তুলে ধরতে তারা করেছেন এক অঘোষিত সংগ্রাম। দর্শক, ৩৬ জুলাইয়ের মুখোমুখি অনুষ্ঠানে আজকে ফেস দ্য পিপলের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন জুলাই যোদ্ধা। একজন মাঠে থাকা সম্মুখ সারির যোদ্ধা রবিন হোসেন এবং অপরজন ক্যামেরার পেছনে থাকা যোদ্ধা সৈয়দ শিমুল পারভেজ। আপনাদের দুজনকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই কথা বলবো মাঠে থাকা জুলাই যোদ্ধা গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি রবিন হোসেন ভাইয়ার সাথে। ভাইয়া, প্রথমেই জানতে চাইবো জুলাই রাজপথে আপনার প্রথম দিনটি কেমন ছিল এবং কখন মনে হয়েছিল যে এই আন্দোলনটি আসলে আর কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি জুলাই 10 তারিখে আমাদের গাজীপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তার সাথে 4 জন ছিল, আমি ছিলাম, আমার সাথে একজন সহযোদ্ধা ছিল। আমরা এই 7 জন মানুষ, আমরা প্রথম ব্যানারটা গাজীপুরের মধ্যে আমরা এই 7 জনেই প্রথম ব্যানারটা ধরি। বৈষম্য বিরোধীর যেই আন্দোলনের যে ব্যানারটা, এটা গাজীপুরের মধ্যে অ্যাট ফার্স্ট আমরা এই 7 জন মানুষই আসলে এই ব্যানারটা ধরে গাজীপুরে দাঁড়াই। ওই সময় আসলে মনে হচ্ছে, আমাদের আরো আগে থেকেই মনে হয়েছিল যে বাংলাদেশে একটা এই যে ভোট না দিতে পারার যে একটা আক্ষেপ আমাদের মধ্যে কাজ করত, এই আক্ষেপ থেকেই আসলে এই ছাত্রদের ডাক দেয়া যেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেইখানেই আসলে আমার আশা। তো আমার মনে হয়েছে যে আমি ভোট দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছি, একেবারে 19 থেকে নন স্টপ আন্দোলন, যেটাকে আমার স্মৃতি আছে। 10 ডিসেম্বর, 28 অক্টোবর আমার পিঠের মধ্যে প্রায় 43টা গুলি লেগেছিল, স্প্রিন্টার বুলেট। এই যে ধাপে ধাপে যে আমরা আসলাম, আমাদের যে আন্দোলনগুলো, এগুলো আসলে শেষ যে একটা অবস্থান চলে আসছে, সেটা আমার মনে হলো যে এই ছাত্ররা ডাক দিয়েছে, এখন আমাদেরকে রাজপথে নিবেদিত হয়েই একেবারে জীবনের মায়া ভুলে নিজেদেরকে ত্যাগ করেই রাজপথে থাকতে হবে। তো এই আমরা 10 তারিখে, জুলাই 10 তারিখে আমরা প্রথম ব্যানারটা ধরলাম।
তারপরে হচ্ছে যে এরপর আর আসলে বাসায় ফিরে যাওয়া হয়নি, কিংবা ওইভাবে আহ, নিজের প্রতি আর মায়া কাজ করেনি। জুলাই আহ, বলতে গেলে মানে এখন, কখনো মনে হয়েছে যে আজকে হয়তো বাসায় ফেরা হবে না? হ্যাঁ, এইটা এটা মনে হয়েছে। এটা মনে হয়েছে 18ই জুলাইতে এটা মনে হয়েছিল, যখন বিএনএস সেন্টারের সামনে অসংখ্য শিক্ষার্থী রক্তাক্ত হচ্ছিল, এবং আমার পাশ থেকে স্নাইপারের একটা শিউ করে শব্দ হইলো। আমার পাশের এক সহযোদ্ধার আম, মানে মাথার পেছন দিয়ে গুলি লাগছে, আর তার আম, মগজ মাটির মধ্যে, একেবারে তাজা রক্ত। তো ওই দিন আসলে আমার মনে হয়েছিল যে আজকে মনে হয় আর বাসায় ফেরা হবে না, এইখানে মনে হয় আমি শহীদ হব। আমার সাথে একজন সহযোদ্ধা ছিলেন, ওনার নাম বরকতুল্লাহ নিয়াজ। আমি ওর কাছ থেকে জাস্ট 10-12 হাত দূরে ছিলাম। তো ওই সময় যে স্প্রিন্টার গুলি লেগেছিল, ওর পা থেকে কোমর অবধি একেবারে ঝাঁঝরা হয়ে গেল। আম, ওকে আমি একটা সিএনজিতে বসায় দিয়ে বললাম যে তাহলে তুমি একটু চিকিৎসা নাও, আহ, বাসার দিকে যাও, আমি আছি, এই রাজপথে আমি আছি, আমি শিক্ষার্থীদের পাশেই আছি। তো ওই সময় অসংখ্য শিক্ষার্থী রক্তাক্ত হচ্ছিল। আহ, আমার ওই দিন মনে হইলো যে আমি আর বাসায় ফিরে যেতে পারবো না। কিন্তু একটা সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আহ, আন্দোলনের প্যাটার্ন ঘুরতে লাগলো, তখন আমরা আবার ওই দিন বাসায় গিয়েছি। আহ, তার পরের দিন যেটা ঘটলো, 19শে জুলাই আমি আবার রাজপথে মুভ করলাম। আমি 28শে অক্টোবরের পর থেকে, 2023-এর 28শে অক্টোবরের পর থেকে একেবারে নন স্টপ 6 আগস্ট পর্যন্ত রাজপথে ছিলাম, একেবারে নন স্টপ ছিলাম। এর মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ভয়াবহ স্মৃতি আছে। মানে এই যে চোখের সামনে আহত হতে দেখা সহযোদ্ধাদের বা নিহত হতে দেখা, এই ট্রমা থেকে আসলে বের হতে কতদিন লেগেছে, বা আজও কি বের হতে পেরেছেন এই ট্রমা থেকে? না, এইটা আমার মনে হয় সম্ভব না। আমার এখন ইদানিং খুব ভয় হয়। রাতে ঘুমের মধ্যে হঠাৎ আটকে উঠি যে এই পাশের সহযোদ্ধার পেছনের মাথার মধ্যে গুলি লাগছে, আর সে, তার মগজ রাস্তার মধ্যে পড়ে গেছে, ছিটকে বিটকে গেছে। এইরকম স্মৃতি, মানে খুব ভয়ানক স্মৃতি কাজ করে, রাতে ঘুমাইতে পারি না। এই যে আমাকে দেখতেছেন, মানে আমি খুব ট্রমার মধ্যে আছি। আমি আমার মনে হয় যে একটু আমার মেডিটেশন দরকার, কিংবা আহ, মানে খুব খুব রাতে ঘুমাইতে পারি না, হঠাৎ করেই জেগে উঠি, আঁতকে উঠি, কেঁপে উঠি। এত রক্ত, মানে জুলাই যে আসলে আমরা এখন দেখি জুলাইকে নিয়ে অনেকেই খুব বাজে কথা কটূক্তি বলে, করে, খুব হ্যাঁ। কটূক্তি করে, কিন্তু আসলে জুলাই যারা দেখেনি, ভাই, এত, মানে এত রক্ত, মানে এত ভয়াবহ আচ্ছা, ছিল এই এই ভাই এই প্রশ্নটা আমি জুলাই। একটু দুজন কি করতে চাই, যে জুলাই নিয়ে মানুষ এখন, জুলাই বিরোধী যারা বেসিক্যালি তারাই তো আসলে কটূক্তিগুলো করছে। তো এই ধরনের কার্যক্রমের পেছনে আসলে ইন্ধনটা আসলে কে যোগাচ্ছে, কি মনে হয়? সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ ভাইয়ের কাছেও জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফেস দ্য পিপল। আপনি খুবই ক্রুশিয়াল এবং খুবই রেশনাল যে ইস্যুটা বর্তমানে। দেখুন, আমরা প্রতিটা যুদ্ধ বলেন, বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটার পরেই কিন্তু একটা, মানে যারা হেরে যায়, পরাজিত শক্তি, এই পরাজিত শক্তিদেরও একটা ন্যারেটিভ রেডি হয়ে থাকে। তো আমি যদি আপনাকে পার্টিকুলারলি জুলাইয়ের, আমরা এই বিষয়টা বলি যে বর্তমানে যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করে বা এটাকে ইভেন তারা একটা এমন একটি ন্যারেটিভ তারা করছে, তারা শুধু রাজনৈতিক নয়, আমি বলবো যে কালচারাল ফ্যাসিস্ট যারা, এটা ইনক্লুডিং তাদের শিক্ষাবিদরা আছেন, তাদের চলচ্চিত্রকার আছেন, অভিনেত্রীরা আছেন, প্রত্যেক সেক্টরে তারা কিন্তু একটা পরিকল্পিতভাবে, অন্তত এই যে আমাদের বাংলাদেশে যে এখন ডিসইনফরমেশন এত প্রচুর পরিমাণে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইভেন অনেক সময় কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়াও সেটাকে প্রচার করতেছে। আপনার জায়গায় যদি আমি বলার আগে একটু বলতে চাই যে মূলত খুবই সুপরিকল্পিতভাবে তারা এক একটা এক একটা প্যাটার্নকে তারা ন্যারেটিভ তৈরি করছে। আপনি খুবই দেশগ্রাম বা বিভিন্ন জায়গায়
একটা কথা মানুষের মাঝে প্রচার করা হচ্ছে খুবই সুকৌশলে। আগেই ভালো ছিলাম, রাইট। আগে এই বিদ্যুতের দাম বেশি ছিল না, আগে এইগুলো ছিল না, এটা ছিল না, কিন্তু আমরা আসলে হাসি। আর সাধারণ মানুষ তো আসলে গভীরভাবে ভাবতে জানে না। হ্যাঁ, হ্যাঁ, যার কারণে যারা শিক্ষিত, সমাজের শিক্ষিত অংশটা যা বলে সেভাবেই তারাও আসলে ওই মতাদর্শই ওইটাই। লালন করতে আমি থাকে। আপনাকে একটা বিষয় বলি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে। যেহেতু সংবাদকর্মী, এই মানে গত বছর 25 অক্টোবর বা নভেম্বরের দিকে গুলিস্তানে যে ভবনটা পরবর্তীতে, এটা কি 36 জুলাই না কি ভবন দিল, যেটা আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় অফিসটা, তো ওখানে কিছু আওয়ামী লীগ পন্থী যারা আছেন মিছিল করে আসতেছিলেন, বা এখন তাদেরকে ধরতেছে, ধরে ধরে অনেকেই পুলিশের কাছে দিচ্ছে, অনেকে মারধর করার চেষ্টা করতেছে। তো আমি যেহেতু সংবাদকর্মী, মানবিকতা খুব কাজ করে। একজন চোরকেও যদি মারে, আমি চোরকে বাঁচাতে যাই, চোরকে বাঁচাতে গিয়ে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার কথা হলো, একটা চোর, তাকে মেরে ফেলতে হবে কেন? তো আমি পয়েন্টে যেটা বলবো, যে যখন দেখলাম যে ধরে বেদম ভাবে মারবে, তখন আমি বললাম, আচ্ছা ভাই একটু থামেন, একটু দেখি কি অবস্থা। এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা হয় মানে ছোটখাটো কাজ কর্ম করে। তো বিষয়টা আপু আপনি একটু লক্ষ্য করেন। আমি নিয়ে জিজ্ঞেস করলাম তাদেরকে, আপনি কি করেন? আমি টেইলারিং কাজ করি গার্মেন্টসে। আর আপনি কি করেন? আমি এই যে কি বলে, ওই যে কুলিদের মতো বোঝা টানে। দুজনের বাড়ি মাদারীপুরে। আমি বললাম, তো আপনি এখানে কিভাবে আসলেন? আমরা ভিডিওতে দেখছি, আমাদেরকে ডাক দিছে যে আমরা বঙ্গ এভিনিউ আমরা সবাই চলে আসছি, দখল করে ফেলছি। তো বিষয়টা হলো যে এই ওরা দুজন তো অশিক্ষিত, মানে অজ্ঞ। তো ওরা কি করছে, ওই যে মিস ইনফরমেশন যে ভিডিওটা দিছে, আর ভিডিওতে বলছে যে বঙ্গ বন্ধু এভিনিউ আমাদের দখলে, আমরা সবাই চলে আসছি, আপনারা চলে আসেন। তো ওই ভিডিওটাকে বিশ্বাস করি আর তারা থাকেও তো কিন্তু চলে আসছে। উস্কানিমূলক তো কথাবার্তা থাকে। এরপরে আমি ওদেরকে ওখান থেকে সেভ করে বাঁচাই দিলাম এক ধরনের, যে দেখেন এদের সাথে আর কি হবে, এরা তো মূল অপরাধী যারা বিদেশ থেকে, তারা এই মিস ইনফরমেশন ভিডিও, সেই পুরাতন ভিডিও আওয়ামী লীগের যখন যৌবন ছিল 13-14 সালের ভিডিও, সেই ভিডিওটাকে ইটি করে বলতেছে আমরা আওয়ামী লীগ অফিসের সামনে আছি, সবাই চলে আসেন। তো এই যে এগুলো কিন্তু মানুষের, এদেশের অন্ধ, মানে এদেশের অন্ধ সাপোর্টার যেরকম বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, জামাতের আছে, এই এদেরকে আসলে কোনোভাবেই আমরা আসলে সঠিক বলে না, অপাত্রে ইদান, মানে এদেরকে আপনি কখনো ডিবেটেও পারবেন না। আর আমার কাছে মনে হয় যে একটা শ্রেণী চাই না যে মানুষ আসলে রাজনৈতিকভাবে সচেতন হোক। হ্যাঁ, এটা হ্যাঁ, একটা ইস্যু। এবং এই যে জুলাই চেতনা নিয়ে একটা নোংরা রাজনীতি শুরু হয়েছে অনেকের মতে, যে এটাকে ব্যবহার করে যে যার মতো স্বার্থ উদ্ধার করছে। এ বিষয়ে কি মনে হয়? এটা খুবই দুঃখজনক। আমরা যারা আম, একেবারে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ চেয়েছি, একেবারে বাসযোগ্য। আমরা আমরা কিন্তু দেখি অন্যান্য এখন তো 5th জেনারেশন চলতেছে। তো এখন হচ্ছে যে আমরা দেখি যে টিভির মধ্যে কিংবা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারি। আমাদের সুযোগ হয়নি ওইভাবে, কিন্তু আমি বিদেশের কথা যদি বলি, অন্যান্য দেশগুলো কত আধুনিক, কত সুন্দর তাদের পরিবেশ, কত সুন্দর তাদের দেশপ্রেম, তাদের আমরা চেয়েছিলাম যে এইরকম আসলে একটা আমরা আমাদের দেশটা এরকম হোক, একটু পরিচ্ছন্ন হোক, পরিষ্কার হোক, আমরা নিজেরা দেশটাকে ভালোবাসি। আমরা যেটা চেয়েছিলাম, নিবেদিত হয়েই এই রাজপথে ছিলাম, একেবারে নিঃস্বার্থে ছিলাম। নিঃস্বার্থে এমন ভাবে ছিলাম যে আমাদের এই দেশটাকে এখন পরিচালনা করবে, তারা এই রক্তের সাথে বেইমানি করবে না। কিন্তু আসলে আমরা এই যে ভয়ানক স্মৃতি, যেই জুলাইয়ের যে ভয়ানক স্মৃতি, আপনারা আমার 2টা বাচ্চার চোখের মধ্যে আপনারা এখনো জুলাইয়ের ভয়ানক স্মৃতি দেখতে পারবেন। 3 আগস্ট রাতে, ওই সময় তো খুব মানে সিচুয়েশন খুবই কিন্তু ভয়াবহ। 3 আগস্ট রাতে আমি একটু ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল যে আজকে রাতে হয়তো বা আমাকে অ্যাটাক করা হবে কিংবা এই ধরনের কিছু। কারণ একেবারে আমি তো ফিল্ড ছাড়িনি। তো আমার ওই সময় রাত 8:30-9টা বাজে। তো আমি বাসায় লাইট অফ করে দিয়ে গেটে সব তালা দিয়ে দিছি। তো এই সিচুয়েশন দেখে আমার 2টা বাচ্চা কান্না করে ফেলছে। এই যে তাদের চোখের মধ্যে যে ভয়,
মানে ভয়টা আমিও পেয়েছিলাম, সারা জীবন না ভুলতে পারার না মতন ভুলতে পারা, মানে একেবারে আমরা এই রক্ত দেওয়ার পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আসলে আমরা সেই বাংলাদেশ পাইনি। আর সেই বাংলাদেশটা শুধু তার 10% আমরা পাইনি। তাহলে কি আকাঙ্ক্ষা আর প্রাপ্তির মধ্যে আসলে পার্থক্যটা কেমন? অনেক অনেক অনেক, মানে আমরা যদি এই রক্তের বিনিময়ে, আমি এখনো ট্রমার মধ্যে থাকি, রাতে ঘুমাতে পারি না, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এই রক্ত আমার মনে হচ্ছে যে রক্তের সমুদ্র দেখতেছি। মানে আপনি এমন ধরেন যে আমি আর আপনি একসাথে হাঁটতেছি, আপনার মানে আমাকে কেউ পেছন থেকে গুলি করলো, আপনি কি এটা ভুলতে পারবেন? পারবেন না। এরকম স্মৃতি ভেতরে কাজ করে, অনেক রক্ত, এত রক্ত আমরা দেখেছি। মানে আমি যদি বলি যে আমাদের গাজীপুরের কথাই বলি, আমাদের গাজীপুরের মধ্যে 5টা এমপি, মানে তাদের পাঁচজনের যদি 5 সেকেন্ডের কন্ট্রিবিউট থাকতো এই জুলাইয়ের 10 তারিখ থেকে এই 18 মানে 5ই আগস্ট পর্যন্ত, তাদেরকে তো আমি কোথাও দেখিনি। কিন্তু তারা তো এখন পাঁচটা এমপি, জামায়াতের একজন, বিএনপির 4জন, তাদেরকে আমি কোথাও দেখিনি যে তারা কন্ট্রিবিউশন রেখেছে, তাদেরকে আমি সরাসরি কোথাও পাইনি। আচ্ছা, এই প্রসঙ্গটাই যদি আমি মেইন স্ট্রিম মিডিয়াকে নিয়ে বলি, যে ওই সময় আসলে আপনারা তো মাঠে ছিলেন, মেইন স্ট্রিম মিডিয়া বেশিরভাগই বেশ দীর্ঘ একটা সময় পর্যন্ত মোটামুটি চুপচাপে ছিল, তারপর হঠাৎ করে সরব হয়ে যায়, বিশেষ করে 5ই আগস্টের পরে। পরিস্থিতির হ্যাঁ, তো আপনারা তো মাঠে ছিলেন, আপনারা দেখেছেন, আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো সেই সময় আসলে মেইন স্ট্রিম মিডিয়ার ভূমিকা কি ছিল? একদম অগস্টের কথা বলবো না, আমি একদম জুলাই মাসটা জুড়ে মেইন স্ট্রিম মিডিয়ার ভূমিকা কি ছিল? আপু দেখুন, মেইন স্ট্রিম মিডিয়ার শেখ হাসিনা যখন তার জুলাই এবং আগস্টে পরপর সাংবাদিকদেরকে নিয়ে গণভবনে বা বিভিন্ন জায়গায় যে তিনি বসলেন, সত্যি কথা বলতে আপু, মেইন স্ট্রিম মিডিয়া, আমি যদি বাংলাদেশে 30টা মেইন স্ট্রিম মিডিয়া ধরি, ইনক্লুডিং ইলেকট্রনিক্স, প্রিন্ট, অনলাইন বা অন্যান্য ফরমেশন, 30টার মধ্যে 3টা মেইন স্ট্রিম মিডিয়া শুরু থেকে জুলাইয়ের পক্ষে ছিল না। এবং যারা জুলাই বা যারা বরাবরই এই দেশ বা দেশের মানুষের জন্য কথা বলেছিল, যে মিডিয়াগুলো চেষ্টা করেছিল, তাদেরকে আপনি জানেন যে সেই 2013 সালের পরে বিভিন্নভাবে সেই গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে। তো আমি একটা বিষয় বলি যে যখনই জুলাইতে আন্দোলনটা যখন মাঝামাঝিতে, তখন আমাদের পাশাপাশি যখন দেখতাম সময় টিভি কেউ দেখতো আন্দোলনকারীরা, আমি যে কতজন সময় টিভির রিপোর্টারকে আমি সেভ করেছি, ইনক্রেডিবল। আমি যদি অন দ্য স্পটে না থাকতাম, এদেরকে আন্দোলনকারীরা মেরেই ফেলতো। আপনার হয়তো সময় টিভির এটা লাস্টের দিকে বা আগস্টের শুরু 2-1টা ঘটনা জানা, আমি শুরু থেকেই দেখছি। তো এই শুধু সময় নয়, এরকম অধিকাংশ মিডিয়া, কিন্তু যমুনা টিভি, চ্যানেল 24, এরা আসলে, আমি বললাম না যে 3-4টা মিডিয়া যদি মোটামুটি হাসিনার দালালি বা ওটাকে বাদ দিয়ে যদি সাদাকে সাদা কালাকে কালা বলেছে, আমি বলবো না তারা জুলাইয়ের পক্ষ নিয়েছে, শুধু সাদাকে সাদা কালাকে কালা বলার যে একটা ভূমিকা, সাহসিকতা দেখাইছে, এরকম হাতে গোনা কয়েকটা মিডিয়া ছিল। এর মধ্যে আমি দ্য নিউ নেশনে ছিলাম। আপনি জানেন নিউ নেশনের প্রতিষ্ঠাতা হলো ব্যারিস্টার মইনুলের বাবা হলেন আপনার ওই যে ইত্তেফাকের যিনি প্রতিষ্ঠাতা। তো এই ব্যারিস্টার মইনুলের কারণে আমরা নিউ নেশনটা আসলে আমাদের কখনো কাউকেই পরোয়া করেনি। আমি যদি আমার একটা বিষয় বলি, আমি সোশ্যাল সাংবাদিকতার পাশাপাশি আমি ক্রাইম বিট করতাম। এজ এ ক্রাইম রিপোর্টার আমাকে পুলিশ হেডকোয়ার্টার, র্যাব হেডকোয়ার্টার, ডিবি, সিআইডি, পিবিআই, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হতো। তো আজকাল সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমার সাথে অন্য সাংবাদিকরাও আছে, ইভেন আওয়ামী লীগ বিট যারা করে বা আওয়ামী লীগকে যারা ওন করে, দালাল সাংবাদিক, তারাও আমার সাথে ফেসবুকে আছে। আমার গল্পটা যদি আপনাকে একটু বলি, আমাকে হিউজ পরিমাণে অনেক সাংবাদিকরা বলছে যে এই ছেলে অত সরকারের ভয়ঙ্কর মানে অপোজিটে, আমি যে পরিমাণে সরকারের সমালোচনা করতাম, আমার কিন্তু দরজা বন্ধ হয়ে গেছিল। ডিবি হারুন আমাকে সরাসরি করে দিয়েছিল যে তার ওদিকে আমি যেন ঢুকতে না পারি। তো এই যে আমরা যারা তাদের
তারা প্রেস ব্রিফিং করতো, প্রেস ব্রিফিং এর সাহসিকতার সহিত যেই প্রশ্ন অন্য কেউ করতে পারতো না, এই প্রশ্ন আমি সৈয়দ শিমুল পারভেজ করেছি। সেগুলো আপনারা ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে দেখতে পারবেন। এবং এগুলো করে কিন্তু আমি নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করেছি, কারণ ওই সময় আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি ভালো কোনো হাউস পাইনি। ইভেন আমি সাংবাদিকতার পাশাপাশি যে আমার অ্যাক্টিভিজমের মাত্রাটা এত বেশি পরিমাণে ছিল যে আমি বলবো যে আমার সাংবাদিকতার আমার নিজের একটা উজ্জ্বল ক্যারিয়ারকে আমি নষ্ট করেছি। এই অ্যাক্টিভিজম কার জন্য? আমি টিকটক করছি, রিলস করছি, নিজের বিনোদনের জন্য না, আমি সম্পূর্ণ দেশের মানুষের জন্য। আমি সে এটা একই প্রশ্ন করি ভাইয়া, রবিন ভাইকে যেটা করলাম যে প্রাপ্তি আর আকাঙ্ক্ষার মধ্যে আসলে কেমন পার্থক্য? এখন দেখুন, আমি আমি যখন জানাজানি হয়ে গেল যে আমার বাড়ি শরীয়তপুর জাজিরা, আমার ওখানকার যখন রুলিং পার্টির যে ছাত্রলীগ বা বিভিন্ন ইউনিটের বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেওয়া হলো, ফ্যামিলিকে নানাভাবে, তো সেই যে দিনটা, সেই দিন থেকে যেই একটা স্বপ্ন, যেই মানে দীর্ঘ 14-15 বছরের একটা মানে ফেসিস্ট আমল থেকে বের হয়ে যেই একটি তৃপ্তি আমরা 5ই আগস্টের পরে পেয়েছিলাম, এবং যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে না, বাংলাদেশ আর পিছিয়ে থাকাবে না, এই বাংলাদেশ আমরা যা চেয়েছি, এই ফ্যাসিস্টকে, এই জুলুম সরকার বা এই যে এদেরকে প্রতারিত বিতাড়িত করার পরে আমাদের যে একটা প্রত্যাশা ছিল, আমি বলবো এটা সামান্য পরিমাণে প্রাপ্তি নেই। একটা তথ্য আপনাকে বলি যে জুলাই যে জুলাই গণঅভ্যুত্থানের যে জুলাই একটা যে অধিদপ্তর করা হয়েছে, যারা জুলাইয়ের এটা বাস্তবায়নের জন্য বা নিহত শহীদ এবং আহতদেরকে কোঅর্ডিনেশন করে তাদের সুযোগ সুবিধা, বিভিন্ন ভাতা বা যেই অধিদপ্তরটা করা হয়েছে জুলাই ফাউন্ডেশন, এই জুলাই ফাউন্ডেশনের আজকে 6 মাস ধরে স্যালারি নেই। আচ্ছা, এটা তো দরকার ছিল ডিরেক্টলি সরকারের ইয়ে করা, কোঅপারেশন করা, হ্যান্ডেল করা। তার মানে কি তারেক সরকার জুলাইকে সে অন করছে না? যদি অন করে থাকে তাহলে ওইখানে যে জুলাই ফাউন্ডেশন বা যারা এটাকে বাঁচিয়ে রাখবে তাদের কেন 5-6 মাস ধরে স্যালারি হচ্ছে না? এরপরে আপনারা দেখেন যে এই যে নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের আগে বিএনপি যাবে না, ওইটা মানবে না, এই জুলাই সনদ বা বিভিন্ন বিষয়, আসলে সত্যি কথা বলতে প্রাপ্তি আমার কাছে সামান্য পরিমাণে দেখতেছি না। আজকে এই জুলাই না আসলে তো তারেক রহমান বাংলাদেশে আসতে পারে না, প্রধানমন্ত্রী হতে পারে না। আজকে বিএনপি নেতাদের এত দম্ভ, এত মানে মানে অহংকার, এই যে জামাতের নেতাদের যারা যারা মুসলিম ছিল, আজকে তাদের যে ধরনের দাম্ভিকতা, যে ধরনের ল্যাঙ্গুয়েজ বা মুভমেন্ট, এই বিএনপি জামাত বা এই যে অন্যান্য যারা আছে, এরা কি একবার ভাবে যে এই জুলাইতে যদি এই শহীদ, এই নিরপরাধ নিরীহ কম বয়সী ছেলে পেলেগুলো জীবন না দিত, যদি তারা রাস্তায় ঝাঁপিয়ে না পড়তো, তাহলে কি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতো? আজকে শফিকুর রহমান প্রধান বিরোধী দলীয় নেতা হতো? আজকে তো এত কিছু পাওয়ার পরও তারা জুলাইটাকে সামান্য পরিমাণে অন করে না। আমি আজকে আপনার মাধ্যমে জানাতে চাই যে জুলাইকে যদি অবহেলা করে, এটার পরিণতি যারা অবহেলা করবে তাদের কি আবার ন্যাচারালি ভোগ করতে হবে। আচ্ছা, শিমুল ভাইয়া যেটা বললেন, আপনিও কি বিষয়টাকে এভাবেই দেখেন? হ্যাঁ, আমি এই বিষয়টিকে এভাবেই দেখি। একটু ভিন্নভাবেও বলা যায় যে আমার মনে হয়েছিল যে যারা এই গণঅভ্যুত্থানের যাদের সমন্বয়ে ঘটেছে, অনেকেই বলতে পারে যে অনেক রাজনৈতিক দলের সমন্বয়ে ঘটেছে, রাজনৈতিক দলগুলো পেট্রোনাইজ করেছিল। বিষয়টা আসলে ওইরকম ছিলই না। বিষয়টা দেশের মানুষের কাছে কেন যেন একটা মুক্তির প্রয়াস চলে আসছিল, যে আমরা মুক্তি চাই ফ্যাসিস্টের কাছ থেকে। দেখেন, আমি একটু পেছনে যাই। 2012 সালে আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান ছিল, ওইখান থেকে তৎকালীন গাজীপুর 3-এর এমপির পুত্র দুর্জয়, জামিল হাসান দুর্জয়, তার নেতৃত্বে লুটপাট করা হয়েছিল 2012-তে। তো ওইখান থেকে আসলে আমার এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আসলে যুদ্ধটা ঘোষণা হয়,
যে আমি তো ক্ষুদ্র উদ্যোক্তা ছিলাম, হ্যাঁ, আমি তো ব্যবসায়ী, কাজ করে ভাত খেতে মানে নিজে পরিশ্রম করে নিজের ব্যবসা গুছানোর জন্য ছিলাম। তো এই যে তাদের যেই চাঁদাবাজি, তাদের যেই অরাজকতা, এটার জন্য আসলে আমার যুদ্ধ ঘোষণা হয়েছিল। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এরকম যে আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি এই রাষ্ট্র ক্ষমতায় আসবে না। কেন এটা মনে হয়েছিল? যে তাদের উপরে কিংবা জামায়াত ইসলামের যে নেতাদের উপরে যেই পরিমাণ স্টিম রোলার চালানো হয়েছিল, যেই তাদেরকে জেল জুলুমের যেই প্রেশারাইজ করা হয়েছিল, আওয়ামী লীগ সরকার যেই পরিমাণে তাদের উপর অত্যাচার করেছিল, আমার মনে হয়েছিল তারা তাদের যে সিনিয়র লিডারগুলো আছে তারা অ্যাটলিস্ট এখন একটু বিশ্রাম করুক, তারা অন্তত আল্লাহ বিল্লাহ করুক, আর তরুণ সমাজের কাছে তারা সিনিয়র থেকে তরুণ সমাজের কাছে নেতৃত্বটা বোঝায় দেখ কিভাবে দেশটাকে ভালোভাবে পরিচালনা করা যায়। তারা পেছন থেকে কাজ করুক, ফ্রন্ট লাইনে তরুণরা থাকুক। আমরা দেখি বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে তরুণ মানে একটা সরকার যাচ্ছে। জাপানেই দেখেন না আপনি, জাপানে এমন আছে একটা 5 বছরের মধ্যে 5 বার রাষ্ট্রপ্রধান পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশে এরকম হয় না। আমরা কিন্তু এরকমই চেয়েছিলাম যে একটা স্বচ্ছতা থাকবে। এই যে হুট করে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় চলে আসা এবং জামাত ইসলামকে বিরোধী দল করে নেওয়া, এটার মধ্যে আসলে পরিবর্তন কোথায় আসলো? এই তরুণ সমাজের মানে এই যে 17-18 বছর, 15 বছর, 16 বছরের যে ছেলে মেয়েদের যে মানে ইচ্ছা, যে পাওনাটা ছিল, তারা যেভাবে চেয়েছিল, জেনজি জেনারেশন যেটা চেয়েছিল, ওইভাবে আসলে এই সরকার কিংবা এই বিরোধী দল সেটাকে নিতে পারছে না। হ্যাঁ, আমরা কেন জুলাই গণঅভ্যুত্থান হইলো, আমরা কি চেয়েছিলাম, আমরা কি ধরনের সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারের সহ আমরা এখন আদৌ পাইনি। এই তাদের কাছে পাইনি, এতে তো আক্ষেপ আছেই। তারা এগুলো আসলে তারা পূরণ করবেও না। তারা চাইবেও না যে আমাদের দেশটা আধুনিক হোক। হ্যাঁ, আমাদের দেশ একটা 18 বছরের বাচ্চারা যেভাবে দেশটাকে চায় ওইভাবে দেশটাকে গড়ে তুলি, এটা তারা চাইবে না। হ্যাঁ, তারা ধরে নেন না, প্রাইম মিনিস্টার যেই দেশে ছিল, প্রধানমন্ত্রী যে দেশে ছিল, লন্ডন ছিল। আচ্ছা, ওই দেশের মধ্যে কি বড় বড় ফেস্টুন আছে, ব্যানার আছে? আচ্ছা, আপনি এই ছোট্ট একটা ইস্যুর মধ্যে আপনি পরিবর্তন আনেন, কিন্তু আপনি কি আনতে পেরেছেন? না। আপনি যে দেশে বসবাস করেছেন উনার বিগত ছবি ব্যবহারে উনি নির্দেশনা দিয়েছেন যে ব্যবহার করা যাবে নির্দেশনা না। দিয়েছেন, হ্যাঁ। কিন্তু এই যে সেম যে প্যাটার্ন, হ্যাঁ, 3টা ছবি উপরে, 2টা ছবি নিচে, তার উপর তার নিচে একটা ছবি, প্যাটার্ন কিন্তু সেম। আওয়ামী লীগের সময় যেটা ছিল, বিএনপির সময় এইটাই আছে। আমরা কিন্তু এই জিনিসটাই চাইনি। আমরা দেয়ালে লিখন লিখেছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে কিন্তু দেয়াল লিখন হয়েছে, হ্যাঁ, গ্রাফিতি হয়েছে, কিন্তু কোনো ব্যানার ফেস্টুন কিন্তু হয়নি। আচ্ছা, ওই সময় এতটা সময় আমরা আন্দোলন করেছি, চাইলে কি ব্যানার করা যাইতো না? যাইতো তো। কিন্তু ওই সময় আসলে মানুষের মাথায় ছিল যে আমরা সংস্কার করব, নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, আধুনিক অন্যান্য বিশ্ব যেরকম হয় বাংলাদেশটা এইরকমই হবে। কিন্তু এই গতানুগতিক যেই রাজনৈতিক দল, এই যে আমাদের সিনিয়র সিটিজেন যারা সংসদে বসে আছেন, যারা মন্ত্রিত্ব নিয়ে আছেন, এই তাদের দ্বারা বাংলাদেশের যে খুব আমূল পরিবর্তন হবে, এটা জাস্ট একটা ভোগাস, একটা গজব, মানে এটা কি বলে, মানে এটাকে কোন ভাষায় বলা যাবে আমি বুঝি না। মানে এটাকে ওই যে বলে না, একটা এমপি সংসদ সদস্য বলেছিল যে আপনার একটা সমস্যা, তো আপনি এটা সমাধান কিভাবে করবো, বলেন 3টা খাম রেখে আসছি। বলছিলেন এরকম একটা কথা, যে একটা খাম খুলবেন, আগে সরকারের দায় দিয়ে দিবেন। তো সেম ঘটনাটাই ঘটবে আর ঘটতেছে। আপনি শিক্ষা ব্যবস্থা দেখেন না, আপনি কি চায়নার মধ্যে যান না? আমাদের বর্তমান সরকারের লোকজনরা কি বিদেশ বেড়াইতে যায় নাই? চায়না দেখে না কিভাবে তাদের কি শিক্ষা ব্যবস্থা, কত কত আধুনিক শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, আধুনিক মানে কি টাকা পয়সা বেশি লাগবে? না ভাই, আধুনিক মানে আপনি বাচ্চাদেরকে নিয়ে মাঠে যাবেন, স্মার্ট প্ল্যানিং লাগবে। স্মার্ট প্ল্যানিং লাগবে। আপনি কৃষির মধ্যে বাচ্চাদেরকে ইনক্লুড করেন। যেই ছাত্ররা ক্লাস 4-5 পড়তেছে তাদেরকে কৃষিকাজে কিভাবে উন্নত করা যায় এটা শিখান। এটা তো পার্ট অফ দ্য এডুকেশন, কিন্তু এইগুলো আসলে শেখাচ্ছে না। একটু ইন্টারাপ্ট যদি ভাইয়ের সাথে আপু অনুমতি দেন, যে course. বিষয়টা হলো যে আপু বললেন বা ভাইও বললেন যে ভালো প্ল্যানিং, উদ্যোগ নিয়ে প্ল্যানিং বিষয়টা দেখেন, আমাদের জাতিগতভাবে আমাদের রক্তে মানে আসলে এখানে সমস্যাটা এই যে অন্যান্য জাতিরা প্ল্যানিং করে, উদ্যোগ নিয়ে প্ল্যানিং করে, সেটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য তারা ধাপে ধাপে এগিয়ে যায়, ফাইনালি বাস্তবায়ন এবং আউটপুট আসে। আর আমাদের সমস্যা কোথায় জানেন? আমাদের এই যে একটা প্ল্যানিং আছে না, এই প্ল্যানিংটাকে নিয়ে শুরু হয় বড় চুরির সব। এই প্ল্যানিং করতেই ধরেন
কয়েকশো কোটি টাকা নাই। হ্যাঁ, তো সামান্য যদি প্ল্যানিং এ কয়েকশো কোটি টাকা না থাকে, তো এর পরের ধাপে তো আরো ইনভেস্টমেন্টের পর্যায়ে, তো সেখানে তো আরো হাজার হাজার কোটি টাকা। তো এই জন্যই বলবো যে যে পদ্মা সেতু হওয়ার কথা 15-20 হাজারে, সেটা ঠেকছে গিয়ে 70,000 কোটিতে। প্রত্যেকটা এইভাবে হচ্ছে, কারণ কি, এই যে প্ল্যানিং আমাদের, এটা আওয়ামী লীগ যেমন ছিল বর্তমানেও একই অবস্থা হচ্ছে। ভবিষ্যতে জামাত যে ভালো করবে সেই সাইডও আমরা দেখতে পাচ্ছি না, কারণ বিভিন্নভাবে তারা তাদের আচরণে বুঝিয়ে দিচ্ছে যে আসলে এই বাংলাদেশ আসলে চেঞ্জ হবে না। মানে বলতে চাচ্ছেন যে এই ধারাবাহিকতাটা আজকে এটা বেশ এতগুলো বছর ধরে চলে আসছে, সেই ধারাবাহিকতাই সামনে থাকবে? এটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই? এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই। আরেকটু বলি, যেহেতু ভাইয়া বলছেন যে তরুণদের হাতে দিয়ে দিলেই এটা সমাধানটা আসে, আমিও এমনটাই চিন্তা করেছিলাম, কিন্তু বাস্তবতা আমাদের যে তরুণরা ইন্টারিমের সময় দায়িত্ব পালন করেছে, বা ওই সময়ের 5ই আগস্টের পর পরিবর্তনের পরে যে তরুণরা, খুব সেলিব্রিটি তরুণরা, দুই একজন বাদে কতজন তরুণ তার সেই মানে মানে যৌক্তিকতার জায়গায়, দেশ প্রেমের জায়গায় জুলাইকে ধারণ করে মানে ভালো কাজের সাথে কয়জন ছিল? না, আমরা আসলে তো ইন্টারিমে তো ছিল 2-3 জনই, আমরা তাদের নামও এখানে জানি। এখানে আমি একটু হ্যাঁ। ব্রেক দিই। এখানে বিষয়টা হচ্ছে, যদি আমরা মনে করি যে আসলে বাংলাদেশটাকে ওতপ্রোতভাবে এমপি মন্ত্রীরা চালায়, তাহলে ভুল হবে। বাংলাদেশটাকে ওতপ্রোতভাবে মানে এমপি মন্ত্রীরা চালায় না। এটার মধ্যে মোস্ট অফ দ্য মেজর পার্ট হচ্ছে আমলারা। হুম। আমলারাই এদের মানে ভেতরটাকে নিয়ন্ত্রণ করে। উপর দিয়ে দেখা যায় যে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে, আসলে তা না। কিন্তু দরকার তো ছিল যে আমলাকে নিয়ন্ত্রণ করার কথা ছিল হ্যাঁ, পলিটিশিয়ান, হ্যাঁ, আর পলিটিশিয়ান হওয়ার কথা ছিল দেশপ্রেমিক, হ্যাঁ, দেশকে যারা ওন করে। বা কিন্তু সেটাই বদলাতে তো চায়। হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, এখন আমলার চরিত্র নষ্ট করছে তো পলিটিশিয়ানরা, তাই না? তো এই জন্য আমলাকে মানে প্রাথমিক এবং মেজর দোষটা দিব না, কারণ মেইন দোষটা হলো পলিটিশিয়ান। কারণ পলিটিশিয়ানরাই মূলত আমলাদেরকে আজকে এই খারাপ একটা অবস্থায়, তাদের যে লোভী বা তাদের যে মানে বাংলাদেশে যে ব্রোকেরসি বা ব্রোকেটরা ক্রপটেড হয়েছে, এটার সম্পূর্ণ দায় হলো পলিটিশিয়ান। পলিটিশিয়ানসরা এরকম হতে পারে। তবে আমি যদি ধরে নেই কথার কথা যে একজন রিক্সা চালককে যদি আপনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেন না, এখানে কোনো করাপশন হবে না, কারণ তিনি করাপশন তো বোঝেনই না। একজন রিক্সা চালককে, একজন বাস চালককে যদি আপনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, এখানে কোনো করাপশন হবে না। এখানে তো করাপশনটা কে সেটা করবে? কি আসলে প্র্যাকটিক্যালি পসিবল? কিন্তু ভালো মানুষগুলোকে আসলে আমরা যদি ফরওয়ার্ডে নিয়ে আসি রবিন ভাই, তাহলে পসিবল। আপনি যেটা বললেন যে এখন আপনার এই কথা দ্বারা বোঝা যাচ্ছে এই বাংলাদেশে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি করপ্টেড। আমি বলবো লাস্ট 20 ইয়ার্স এর বা লাস্ট 30 ইয়ার্স এর পলিটিক্স, এটাকে মানে নিডলেস টু সে, রাইট? উই আর কম্পেলড টু অ্যাডমিট দ্য ফ্যাক্ট, বাট থিং ইজ দ্যাট আনএডুকেটেড এদেরকে আপনি বসাইলে, শিক্ষিতরা করপ্টেড, তারা লুটপাট করছেন, গ্রাস করছেন, কিন্তু যিনি অশিক্ষিত রিক্সা চালক, সে তো ওইটার ওই জায়গাতেই ডেকোরাম বা ওই প্রাথমিক বিষয়গুলোই তো সে বুঝতে বুঝবে না। পারবে না। হ্যাঁ, তো এর সমস্যা হলো আমাদের এই শিক্ষিত সমাজ যারা, তাদেরকে মূলত আমি বরং এর আগে বেশ কয়েকটি টক শোতে বা বিভিন্ন আলোচনায় বলেছি, আসলে আমাদের মাত্র 36 দিন ছিল, বা 71-এও মাত্র ছিল 9 মাস। আসলে যেই জাতিগুলো এখন পৃথিবীর বুকে, আপনি ইউরোপে বলেন বা সভ্য জাতিগুলো বলেন, দেশগুলো বলেন, এদের আন্দোলন সংগ্রামগুলো ছিল যুগের পর যুগ, বছরের পর বছর, রক্তক্ষয়ে হতে হতে, পিউরিফিকেশন হতে হতে তারা কিন্তু আজকে খুব ভালো জায়গায় চলে আসছে। আপনি জার্মানকে নিয়ে যদি বলি, জার্মান এই পৃথিবীর গত 100 বছরের যত আকাম, যত বড় বড় যুদ্ধ, যত অঘটন ছিল, সব কিছুর মূলে কে ছিল? জার্মান, পূর্ব জার্মান বা জার্মান বলেন। কিন্তু আপনি দেখুন লাস্ট 15 ইয়ার্স যদি বা 70 বছর চিন্তা করেন, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি মানবিক হিউম্যানিটি নিয়ে কাজ করে, ভদ্র, এবং পৃথিবীর যে কোনো দেশে কেউ যদি হয়, উদ্বাস্তু হয়, তাদেরকে জায়গা দিচ্ছে জার্মান। এবং জার্মান কিন্তু ভালো হয়ে গেছে। এই জাপানও কিন্তু খুব খারাপ ছিল, জাপানের কালচার, জাপানও কিন্তু এখন ভালো হয়ে গেছে। কিন্তু তারা কিন্তু জাপানে কিন্তু আপনার কি বলে
সেই কি বোমা কি বলে এটাকে, পারমাণবিক বোমা। বোমার সম্মুখীন হয়েছে। তা এর যারা দীর্ঘ ইতিহাস, তো আমাদের এই যে আমি মনে করি যে আমাদের যেহেতু আমাদের জাতিগতভাবে আমরা শঙ্কর জাতি, আমাদের একটা পার্টিকুলার স্পেসিফিক কোনো একটা নেই, এই কারণে এই ঝামেলাগুলা। কিন্তু যে জাতি যত বেশি রক্ত দিয়ে দীর্ঘ সময় পরে একটা পিউরিফিকেশন জায়গায় যেতে পারে, তারাই মূলত আলটিমেট সমাধানটা পেয়েছে। এই এটা আমার একটা মতামত। অন্যের আমরা জুলাই থেকে আসলে খুব স্বাভাবিক জুলাইয়ের সাথে এই প্রসঙ্গগুলো উঠে আসে, দেশ কিভাবে চলছে, সামনে কিভাবে চলবে, প্রত্যাশা কি, সেই প্রসঙ্গে আসলে এত কথা উঠে আসছে। আবারও আমরা যদি একটু জুলাইতেই ফেরত যাই, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আবারও তিনি ফিরবেন এবং ডিসেম্বরেই ফিরবেন। তিনি যদি ফিরেন আসলে তার শাস্তি কি দেখতে চান, দুজনের উদ্দেশ্যেই বলছি। আর এই যে বারবার ঘোষণা করেন তিনি আসবেন এবং নতুন ভাবে আসবেন, এই পিছনে আসলে কি উদ্দেশ্য কাজ করছে? মানে আসলে আসবেন নাকি একটা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা? আচ্ছা আহ, আচ্ছা আপু, এই বলুন। বিষয়টা হলো সম্পূর্ণ হাইপ। এটা আপনাকে আমাকে সবাইকে স্বীকার করতে হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন একটা বৃহৎ শক্তি। তাদের যদি মূল ইমাম হতে থাকে শেখ হাসিনা, তাদের কোটি কোটি বা লক্ষ লক্ষ তাদেরকে ফলোয়ার আছে। তো এখন বিষয়টা হলো যে নেতৃত্ব যদি না থাকে, যদি পীরে না থাকে, তাহলে ওই ইয়েরা অতটা তো উজ্জীবিত হবে না। হ্যাঁ, তো আমি মনে করি যে এই যে এটা হলো আলাপ, এই আলাপের মাধ্যমে কি হচ্ছে যে নেতৃত্বের শূন্যতায় বা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা যে চুপচাপ আছে, পালিয়ে আছে, বা এই ধরনের একটা ন্যারেটিভ আওয়াজ হলে কি হয়, তাদের ভিতরে একটা কি জাগ্রত হয় যে না, আপা আসবে, আপা আসছে, এই বিষয়গুলা। এটা হলো একটা প্রাথমিক। সেকেন্ড এন্ড ভেরি মানে ক্রুশিয়াল এজেন্ডা যেটা আপনাকে আমি বলতেছি, এটা হলো আওয়ামী লীগ আসলে অনেক হিসাব কিতাব করতেছে। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে মনে করে যে যেহেতু বাংলাদেশে তাদের একটা এখনো বিশাল একটা জনগোষ্ঠী আওয়ামী লীগ পন্থী লোক আছেন, তারা একটা রিস্ক নিতে চাবে এই কারণে যে পালিয়ে থাকলে যতই দূর থেকে হাইটতে যে এটা কিন্তু লাভ হচ্ছে না। আর আজকের ক্রস চেক ফ্যাক্ট চেক হওয়ার কারণে যতই, যে গতকালকে শুনলাম আওয়ামী লীগের পেজগুলো থেকে বলা হচ্ছে ওখানে 5 জন মেরে ফেলছে ছাত্রদল বা তারেক রহমানের শিক্ষার্থী আন্দোলনে। তার মানে তারা যেইভাবে কাজ করছে সেটাকেই এখন এদিকে চালিয়ে দিচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগের অনেকে বিশ্বাস করে শেয়ার করতেছে, কিন্তু বাস্তবতা কি, এটা 2-3 দিন যাওয়ার পরে আমরা কিন্তু ফ্যাক্ট চেকিং করি। তার মানে এটাও লাভবান হচ্ছে না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে আপু, আওয়ামী লীগ সবকিছু মিলিয়ে তারা একটা ওয়াইজ ডিসিশন নেবে। তারা মনে করতেছে যে এইভাবে পালিয়ে থেকে আর হাইপ তুলে গুজব দিয়ে আসলে বেশি দিন বা বেশি লাভ হবে না। তারা একটা রিস্ক, ইন্ডিয়া যেহেতু তাদের সাথে একটা এখনো তাদেরকে ওন করে, তো তারা হয়তো এই সরকারের সাথে একটা চুক্তি করতে পারে। ঠিক আছে, আমরা শেখ হাসিনা সহ যারা আছে, যারা রাজবন্দী বা যারা বন্দী, তাদেরকে আমরা কি করলাম, তোমাদের কাছে হস্তান্তর করলাম। আর এই হস্তান্তরটা যদি হয়, এটা যেরকম জুলাই পন্থী বা বাংলাদেশ পন্থী যারা আপামর মানুষই খুশি হবে। কিন্তু শেখ হাসিনা বা তার আওয়ামী লীগের যারা খুব থিঙ্ক ট্যাঙ্ক, তারা মনে করতেছে যদি শেখ হাসিনা এই ইস্যুতে সে কারাগারেই গেল বা ট্রায়ালের মাধ্যমে থাকা অবস্থায়ও যদি সে বাংলাদেশে থাকে, সেক্ষেত্রে আওয়ামী লীগ বা তৃণমূলে তারা আন্দোলন সংগ্রামটাকে চাঙ্গা করতে পারবে। তো এটা হলো আমার একটা অভিব্যক্তি। আমি জানি না বিষয়টা কোন দিকে যায়। আচ্ছা রবিন ভাইয়া, এই বিষয়টাতেই আমি আপনার মতামত শুনবো। তার আগে একটু জিজ্ঞেস করি যে যখন মাঠে ছিলেন, মাঠে যখন আন্দোলন করছিলেন, হাসিনা সরকারের পতন হবে এই ব্যাপারটা কি নিশ্চিত ছিলেন? বা না হলে কি হবে, মানে মাথায় এরকম এসেছিল যে যদি না হয়? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। অবশ্যই। কেন বললাম যে একেবারে পণ করে নামছিলাম যে এই এই ফ্যাসিস্ট এই স্বৈরাচারের পতন ছাড়া ঘরে ফিরবো না। মানে এই যে নিজের মধ্যে যে একটা কনফিডেন্স, আল্লাহর প্রতি যে একটা বিশ্বাস যে আল্লাহ তাআলা এই জনগণকে এই স্বৈরাচারের হাত থেকে উদ্ধার করতেই চায়, তো একটা মাধ্যম তো দরকার।
এই মাধ্যমটা হচ্ছে জনগণ, মানে এই যারা গণতন্ত্রকামী যে জনগণ ছিল, আমাদের মতো কিছু পাগল ছিল যারা আসলেই চায় যে, মানে বিষয়টা এরকম হয়েছিল যে আপনি খারাপ করছেন, আপনার পতন নিশ্চিত হতেই হবে। তো আমরা তো প্রতি মুহূর্তেই আচ্ছা, এন্ড অফ দ্য ডে একটা মানে লাস্ট একটা ঘটনা বলি। আমরা তো ৭১ শুনি, যুদ্ধ আসলে শুনি, কিন্তু প্রকৃত যুদ্ধটা আসলে কেমন ছিল? ৪ তারিখে আমরা যখন শাহবাগ, ৪ আগস্ট ৪ আগস্ট, আরিফ ভাই আমাদের বললো যে রবিন ভাই, মাসরুর ঢাকা ৬ তারিখে না ৫ তারিখে, এটা আরিফ ভাই আমরা আসিফ, ওই সময় স্লোগান চলছিল আসিফের, আরিফ ভাই আমাদের বললো, আমাদের সিনিয়র আরিফ দুইটা ছিল। তো উনি বললো যে রবিন ভাই, মাসরুর ঢাকা কিন্তু ৬ তারিখ না ৫ তারিখ, আগামীকালকে, তো এখন মুভ করেন, বাসায় যান। আচ্ছা, গেলাম। তো যাইতে তো অনেক হেজিটেশন, হাইটা টাইটা অনেক, মানে এখনো পাটা ব্যথা করে, রাতে ঘুমাইতে হয় না। হইলো কি, ৫ তারিখ সকালবেলা বাসা থেকে বের হইলাম। বের হওয়ার পরে আমি, আব্দুর রহমান, মাজেদুর রশিদ, বরকতুল্লাহ নিয়াজ, এই ৪ জন আমরা মুভ করলাম। বড়বাড়ি থেকে বনমালা গেলাম অটোরিকশা দিয়ে। বড়বাড়ি যখন আসি তখন বড় বড় হকি স্টিক, অস্ত্র শস্ত্র সহ সুসংগঠিত আওয়ামী সন্ত্রাসীরা ছিল। আমরা বড়বাড়ি থেকে বনমালা যাই, বনমালা থেকে নদী বন্দর যাই। টঙ্গী, আপনার নদী বন্দর নাম শুনছেন? নদী বন্দর যেয়ে আমরা নদী বন্দর থেকে নৌকা দিয়ে নদী পার হয়ে হেঁটে আমরা এয়ারপোর্ট আসছি। এই যে বিষয়টা, এটা হচ্ছে যুদ্ধ। যারা এই বিষয়টা ফেস না করছে, যারা ভাবছে যে খুব সহজ কিছু পাইছি আমরা, না, এত সহজ ছিল না। এখানে অনেক 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 আত্মত্যাগ ছিল, অনেক প্ল্যানিং ছিল। আমাদের এই ৫ জন, আমরা মানে আজকে মাসরুর ঢাকা মানে আজকে ডু অর ডাই, মরি চাই বাঁচি, আমরা এরকম নিয়েই বের হইছি। আমার সাথে সহযোদ্ধা ওর মাকে বলে বেরো যে, মা আমি যদি আজকে না ফিরি, তুমি কিছু মনে করো না। আমি আমার ওয়াইফকেও কিছু একটা বলছি। সে ডিপ্রেশনেই ছিল, কারণ তার ২ দিন আগের রাতে আমার ২টা বাচ্চা যে সিচুয়েশন দেখছে, ভয়াবহ একটা অবস্থা ৩ তারিখের রাতে। আর ৫ তারিখে সকালে আমি বেরোইতেছি মাসরুর ঢাকায়, সে তো বুঝতেই পারছে যে বিষয়টা কি। মা এখনো জীবিত আছেন, মা ১৯৭১-এর যুদ্ধ দেখেছেন। মা আমাকে আসলে অনুপ্রেরণা দিয়েছিলেন যে এই মুভ করার কিংবা সাহস রাখার। মাকে আমি সেলুট জানাই। মাও ৭১-এর যুদ্ধ দেখেছে এবং তিনি সাহস দিয়েছেন। আমিও ৫ তারিখে আমরা মুভ করেছি। এত সহজ ছিল না, আর এত সহজে আসলে এই জুলাই হয়ওনি। আমরা তিনি ফিরে আসলে কি হবেন কিংবা অভ্যুত্থান মিস হবে কিনা, অভ্যুত্থান মিস হওয়ার তো কোনো চান্সই নাই। যেখানে আমরা আমাদের পেছনের জেনারেশন যুদ্ধ ৭১-এর যুদ্ধ করে আসছে, তাদের সন্তান আমরা তো এই যুদ্ধে হারবো না। আমরা এই যুদ্ধের শেষ দেখেই তারপরে বাসায় ফিরবো। তিনি বেঁচে থাকলে কি হতেন, তিনি বেঁচে থাকলে কি হতেন না, ওই সময় মাথায় এটা কাজ করেনি। হ্যাঁ, যে উদ্দেশ্য নিয়ে গিয়েছি সেটা সফল হতেই হবে, এছাড়া কোনো ওয়ে নাই, আমাদের পেছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা, একজন সাংবাদিক শিমুল পারভেজের কাছে জানতে চাচ্ছি, সে সময় ইন্টারনেট ব্ল্যাকআউট যখন চলছিল, সেই সময়ে ভিডিও বা তথ্য নিউজ রুমে, আপনি তখন ছিলেন হচ্ছে নিউ নেশনে, যখন ইন্টারনেট ব্ল্যাকআউট চলছিল সেই সময় কিভাবে ভিডিও ফুটেজ বা হচ্ছে নিউজ কিভাবে পৌঁছাতেন নিউজ রুম পর্যন্ত? ওই কয়েকটা দিন বা ওই মুহূর্তগুলো আমাদের যখন সিনিয়র সাংবাদিক যারা ছিলেন, যদি ৮০-র দশক বা ৭০ দশকের চিন্তা করা হতো যে তখন সংবাদ মাধ্যম যখন ইন্টারনেট ছিল না, তবে তখন ইন্টারনেট ছিল না, বাট একটা কনভিনিয়েন্ট এনভায়রনমেন্ট ছিল। কিন্তু আমরা, ইন্টারনেট ছিল না, পাশাপাশি আমাদেরকে নিউজম্যান যারা বা যেই হাউসটা দেখা যাচ্ছে যে জুলাইকে অন করে, জুলাইয়ের পক্ষে কথা বলে, সেই হাউসগুলো টার্গেট ছিল। এবং আমি তো শুধু আমার একটা পরিচয় আপনাদেরকে বললাম যে শুধু সাংবাদিক নয়, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজমটাও খুব বেশি করেছিলাম। এই কারণে সাংবাদিকতার পাশাপাশি আমার কিন্তু একটা থ্রেট থাকতো সবসময়। হ্যাঁ, তো তখন যে বিষয়টা, যে এভাবে তো ইন্টারনেট নাই, খুব কষ্ট করে
মানে ফোনেও পাওয়া যাচ্ছে না অনেককে, কারণ যাদের কাছ থেকে নিউজ নিব তাদের ফোনগুলো বন্ধ। তো সবকিছু মিলিয়ে যেটা করতে হয়েছে যে ওই সময় হিউজ পরিমাণে সিএনজি দিয়ে স্পটে যেতে হয়েছে। আর স্পটে যাওয়ার সময় দেখা যাচ্ছে আমাকে 2 দিন মানে সেনাবাহিনীর বা বিভিন্ন এরা আটকে দিয়েছে, যদিও আমাদের পারমিশনও ছিল না, এই দিকটা যাওয়া যাবে না, অনেক রিকোয়েস্ট করে। এরপর অন্য মানে সারা শহরে মানে একটা জিনিস শুধু এই দিকটা যাইতে দিলে আমার সহজ হয়ে যায়, পুরো ঘুরে আমাকে সেই নিউজের জন্য যেতে হচ্ছে। তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। এই যে যেদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেদিন হাসনাত এবং নাহিদরা বক্তব্য দিলেন, ওটা কিন্তু আন্দোলনের অন্যতম একটা টার্নিং পয়েন্ট টার্নিং ছিল। পয়েন্ট ছিল। আমি কিন্তু ওই জায়গায় এবং ওই সম্পূর্ণ নিউজটা বাংলায় লেখা হলেও তো একটা, ইংলিশে সেটা 1000-এর উপরে আমাকে করতে হয়েছিল। কারণ আমাদের নিউ নেশনের যেরকম ডেইলি স্টারে যদি রিপোর্টিং টিমে থাকে 40 জন, আমার নিউ নেশনের লোক ছিল 6 জন। তো 6 জনের ভিতরে দেখা যাচ্ছে অনেকেই সিনিয়র বা এই সেই, আমাকেই মূলত এই কাজগুলো করতে হয়েছে যে 1000-এর উপরে এইভাবে সরাসরি ইংলিশে লিখে নিউজ করাটা, এই যে কয়েকটা দিন, সেটার আমি আমার কাছে মনে হয়েছিল যে না, আমার কাছে একটা সময় ক্লান্তি মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে না আমরা যুদ্ধে আছি। আমার কাছে মনে হচ্ছে যে না, আমি লিখবো, আমি যতই কষ্ট করি, যেই কাজটা যদি ইন্টারনেট থাকতো ওটা আমার খুব সহজে নিয়ে নিতে পারতাম, সেটা আমাকে দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কিসে সেফ মানে একটা ছিল, পেনিক ছিল, ওই পেনিকের ভিতরে মানে খাতা কলমে লিখে বা তখন কি করে মনে হয়েছে যে ৭১-এও হয়তো সাংবাদিকরা এইভাবেই না না আসলে এইভাবে ছিল। হ্যাঁ, তো এই হলো বিষয়টা। তো আমার কাছে সেটাই মনে হচ্ছে যে যে ভূমিকাটা আমরা রাখছিলাম, সকল মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু 5ই আগস্টের আগে পক্ষে ছিল এটাই আমি না। প্রথমে হ্যাঁ, এটাই বলছিলাম যে এটাই। গুটি কয়েক এই গুটি মিডিয়া। কয়েকজনের মধ্যে নিউ নেশন ছিল সবচেয়ে বেশি, কারণ নিউ নেশনটা ছিল ব্যারিস্টার মইনুল। আপনারা যদি ব্যারিস্টার মইনুল সম্পর্কে জানেন, সে কি পরিমাণ একজন দেশপ্রেমিক লোক ছিলেন। সে কখনো আপোষ করেনি শেখ হাসিনা বা খালেদা তাদের সাথে, এবং সে তার মৃত্যুর যেদিন মারা যান ওদিনও সে লিখে গেছেন তার এডিটোরিয়ালে যে এই দেশ যে মুক্তি হবে, এই দেশ যে স্বাধীন হবে পুনরায়, এই স্বপ্নগুলো তিনি দেখতেন। এবং আমার মনে হয় আমি যদি নিউ নেশনের না থেকে তখন ডেইলি স্টার বা অন্য কোথাও থাকতাম, তাহলে মনে হয় আমি এই ভূমিকাটা রাখতে পারতাম না। আমি স্মরণ করি তিনি মারা গেছেন যে এই নিউ নেশনের মালিকানার বা তাদের কারণে, তাদের ইচ্ছা ছিল বলেই আমরা সরকারের অনিচ্ছা, সরকারের বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, নানান অসহযোগিতা কারণে আমরা কিন্তু এটা করতে পেরেছি। আমি একটু বিষয় যদি আপনি বলেন যে এই জুলাইয়ের আগেও তো আমাদের আন্দোলনগুলো তো শুরু হয়েছে 2012 সাল থেকে। আমি বলি যে 18 সালে আপু যে কোটা সংস্কার আন্দোলন, সেটা কিন্তু একটা মোটামুটি বড় একটা আন্দোলন এপ্রিলে যেটা হলো। এই আন্দোলনের পিছনে কারা ছিল? আমার আপনাদের 1 মিনিট যদি সময় দেন, আমি বলতে চাই যে আজকে যে নুরু, রাশেদ, ফারুক, তারেক বা যারা আছে যে আরিফ, আদিব, বা এরা আসলে তারা তখন ক্যাম্পাসে ঢুকে নাই যখন 2013 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন নেতৃত্ব দিই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনটা 2017 সালে আমার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে শুরু হয়। আমার সাথে ছাত্র দলের শামসুজন ছিলেন, আমার সাথে সাধারণ শিক্ষার্থী খায়রুল ছিলেন, আমার সাথে ছিলেন তখন শিবিরের ছেলেপেলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়তে পারতো না, তারা পড়তো পাবলিক লাইব্রেরি শাহবাগে, সেই ছেলেপেলেগুলোও ছিলেন। আমার বন্ধু মাহবুব ও সমাজবিজ্ঞানের 5-6 সেশনের খুবই ট্যালেন্ট একটা ছেলে। মাহবুব আমারে বলতেছে, আমি বলতেছি কি তোমার মন খারাপ কে মাহবুব? ওই বন্ধু মন খারাপ হবে না, আমি 3বার নন ক্যাডার পেলাম। আমি বলি দোস্ত তুই নন ক্যাডার পাচ্ছিস কেন? তোর মতো ট্যালেন্ট মেরিটোরিয়াস তো ডাবিতে হাতে গোনা কয়েকজন নাই। কয় 256% কোটা, এই সেই বিভিন্ন। শিমুল, আমার মনে হয় আমার জীবনের সর্বশেষ যেটা, এটাও মনে হয় নন ক্যাডার পাম। তো
তো এই যে মেধাবী ছেলেরা, এত মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিপার্টমেন্টে পড়ে মেধাবী হয়েও, ওই ছেলে আইএলস এর ট্রেনারও ছিল পরবর্তীতে। আমি যখন আইএলস এর ট্রেনার ছিলাম বা ইংলিশের ক্লাস নিতাম FM ম্যাথো সাইফার্স নজরুলসে, বাকি সময়টা দেখা যায় আমি রবি মঙ্গল বৃহস্পতি ব্লকে ক্লাস নিতাম, শনি সোম বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ব্যাগ নিয়ে লাইব্রেরির নিচতলায় বের হই, লাইব্রেরির সামনে এসে ঘোরাঘুরি করতাম আর ভাবতাম যে আসলে কি আন্দোলনটা করা যায়। তা আমরা কিন্তু সেই স্বপ্ন দেখছিলাম। আমি যদি একটু বলি যে ওই যে আমার বন্ধু যখন বললো যে বন্ধু আমি 3-3বার নন ক্যাডার পেয়েছি, আমি বললাম যে তোর মতো মেধাবী ছেলে কেন নন ক্যাডার পায়? আমি অবশ্য বিসিএস কখনো ওই সময় আবেদন করি নাই, কারণ আমি তখন ওই যে যেহেতু ভালো ছিলাম, ইংলিশের ক্লাস নিতাম, একটা ভালো ইনকাম করতাম। তো বন্ধুর ওই কথার উপর ভিত্তি করেই আমি সেদিন কেন্দ্রীয় লাইব্রেরির 3য় তলায় যে সবাইকে বললাম, যেহেতু আমার ছোট ভাইগুলা ছিল, শামসুজন ছিল, খাইরুল ছিল, আফজাল ছিল, ওদেরকে নিয়ে বললাম, আমি ভয় দিয়ে বললাম যে এই যে আপনি ওরাকল পড়তেছেন, MP3 পড়তেছেন, তখন এই 2টা গাইড খুব জনপ্রিয় ছিল বিসিএস এর জন্য, আচ্ছা আপনি কি শিওর এই যে 12 ঘন্টা 16 ঘন্টা পড়াশোনা করতে আপনি শিওর আপনি চাকরি পাবেন? পরে অনেকে চুপচাপ, পরে বললো না। আমি বললাম যে তাহলে এত কষ্ট করতেছেন কেন? আপনাকে এখন কি করতে হবে? এই পড়াশোনা বন্ধ করে আগে রাস্তায় নামেন। যেই অন্যায্য, যেই অযৌক্তিক, যেই জুলুম করা হচ্ছে, যে 56% কোটা আর সবকিছু মিলে সামান্য কিছু মেধাবীদের জন্য রাখছে, আগে এটাকে ভাঙতে হবে। 17 সালে কোটা সংস্কার আন্দোলনের এই ডাকটা আমার মাধ্যমে আসে, তখন আমি শিক্ষকতা করি। তো এরপরে সেই আন্দোলনটা আমরা শুরু করলাম, ব্যানার মাইক ভাড়া নীলক্ষেত থেকে। আপু জানেন এই মাইক ব্যানার বিভিন্ন যত খরচ সম্পূর্ণ আমি দিয়েছি। এই যে ফারুক আর রাশেদ, ওরা যে আইসা মাইকে কথা বলতো, বা ওই পরবর্তীতে এই যে জারাই হাসান আল মামুন যারাই জড়িত হলো, ওরা কিন্তু জানতো না যে এই আয়োজনটা নিশ্চয় করছে, কিন্তু এর পিছনে ইনভেস্টমেন্ট কার, এই মাইকটা কে ভাড়া করলো, এই ব্যানার গুলা কে দিল, কে এটা কোঅর্ডিনেশন করতেছে। কিন্তু আমরা দেখছি সেই রাশেদ ফারুক মাইক কারাকারি করতো, যে বলতে চাইতো, বলতে চাইতো। তো এগুলো আমাদের চোখের সামনে দেখা। আজকে ওরা নায়ক, ওরা হিরো। আজকে নুরুকে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে পাইনি, বাট একটা পর্যায়ে পেয়েছিলাম। কিন্তু নুরু সবচেয়ে বেশি কেন আলোকিত হলো, আলোচনা হলো, কারণ নুরু ব্যক্তিগতভাবে খুব বেশি নিপীড়নের শিকার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন ছাত্র লীগ কর্তৃক। তো তারপরও তো এই যে ইতিহাসগুলা, এগুলো কিন্তু অনেকে জানে না যে এই আন্দোলনগুলো কাদের মাধ্যমে শুরু হলো। এরপরে 18তে আমি 17-র লাস্টে আমি সাংবাদিকতায় ঢুকে যাই, কারণ আমার ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসতেছে। আমি আমার কৌশলটা বলেই দিই, সবাই জানুক, যে যখন চারদিক থেকে আমাকে অলরেডি প্রক্টর অফিসে ধরে নিয়ে গেছে, কিছু মাইরও দেওয়া হয়েছে, কিন্তু বেশি মাইর দিতে পারে নাই, কারণ আমাকে মোটামুটি ছাত্রলীগের সিনিয়ররা অনেকে চিনে। যাই হোক, প্রক্টর অফিসে নিয়ে আমাকে বিভিন্নভাবে, যে আমি এই শপথ করালো যে এই সে করতে পারবো না। আপু দেখেন, তো এইভাবে আমাদের সেই দিনগুলো ছিল। আমি যে কৌশলটা করব, যখনই দেখলাম যে আমাকে জেলাতে আমাকে হুমকি হচ্ছে, ঢাকাতে হুমকি হচ্ছে, আমি আন্দোলন যে করতেছি এটা প্রকাশ হয়ে গেছে, কারণ ওই যে আন্দোলন হওয়ার পরেই ছাত্রলীগ এবং ওদের ইন্টারনাল গোয়েন্দা শুরু করে যে আন্দোলনটা কে শুরু করলো। তো শুরু করার পরে ওরা কিন্তু পেয়ে যায় যে না, এর পিছনে সৈয়দ শিমুল পারভেজ আছে, এর পিছনে খাইরুল আছে, এর পিছনে শামসুজন আছে। তো এই নামগুলো যাওয়ার পরে যখনই আন্দোলন মানে আমাদের উপর ফোন হুমকি, মেসেঞ্জারে হুমকি আসতেছে, তখনই আমাকে এক বড় ভাই বলল, শিমুল তুমি আন্দোলন তো সফল করার জন্য তুমি পিছে থেকেও করতে পারবা, তাহলে তুমি কি করতে পারো, তুমি যে কোনো একটা সংবাদ মাধ্যমের সাথে একটা আইডি কার্ড নিয়ে নাও এবং সংবাদ মাধ্যমে থেকে তুমি যতটুকু পারোই করো। এরপর থেকে মূলত আমি এই সাংবাদিকতায়। জন্যই আমরা আসলে আপনাকে আজকে পরিচয় করিয়ে দিয়েছি যে ক্যামেরার পেছনে যোদ্ধা। আচ্ছা, রবিন ভাইয়া, আপনার কাছে প্রশ্ন, যদি আবারও এমন কোন একটা পরিস্থিতি তৈরি হয় যে রাজপথে নামতে হচ্ছে বা ক্যামেরার পেছনে দাঁড়াতে হচ্ছে, আবারও কি রাজপথে নামবেন? এটা
দারুণ একটা কোশ্চেন। এই প্রশ্নটা তাদের বেলায় যাবে না যারা হচ্ছে স্বার্থের জন্যে, আহ, ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করে, তাদের জন্য যাবে, মানে তাদের সাথে যায় না। আমি আমার আমার পরিবার এই 1971-এর যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধেও ভূমিকা রেখেছে দেশের জন্য, দেশের জনগণের জন্য। আমি 24-এ যেমন ভূমিকা রেখেছি। আহ, দেশের প্রতি যদি আসলে আহ, এই ধরনের কোনো সিচুয়েশন আবার আসে, নিবেদিত হয়েই, দেশপ্রেমিক হয়েই রাজপথে থাকবো, জনগণের পাশে থাকবো, দেশের পাশে থাকবো, কোনো ব্যক্তির পাশে না, কোনো ব্যক্তি স্বার্থের জন্য না। এই রাজপথে আসলে সবাই থাকতে পারে না। কেন থাকতে পারে না? আহ, স্বার্থ আসলে খুব খুব কাজ করে পলিটিক্সের মধ্যে। বাংলাদেশের পলিটিক্সটা এমন একটা জিনিস, এখানে আপনি মিথ্যা কথা বললেই, লেজুর ভিত্তি করলেই আপনি সাইন করতে পারবেন, এখানে আপনি স্বচ্ছ থাকলে আপনি সাইন করতে পারবেন না। আমাদেরকে ফ্রন্ট লাইনে আসতে হবে না, আমি রবিন ফ্রন্ট লাইনে যে আসতে হবে আমার এমন না। আমরা একটু পেছনেই থাকি, একটু গ্যাপেই থাকি, গ্যাপে থেকেই দেশকে কিভাবে আসলে সুন্দর করা যায়, আধুনিক করা যায়, এই জন্য সাজেশন দিতে পারি, আলোচনায় যাইতে পারি যে কিভাবে দেশটাকে সুন্দর করা যায়। দেশের সিস্টেমটা আসলে আমাদের আমাদের মতামত আসলে যখন পলিসি মেকিং হয় তখন নেওয়া হয় না। যদি পলিসি মেকিং এর সময় আমাদের মতামত নেওয়া হয় তাহলে দেশটা মাস্ট বি সুন্দর হবে, কারণ আমাদের চিন্তা ভাবনাই সুন্দর। এই মুহূর্তে যে শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে, এটার পিছনে কি কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে, কি মনে হয়? আপনি জেনে খুশি হবেন, আমার মেয়ে, বড় মেয়ে, আমার তো দুইটা সন্তান, একটা মেয়ে একটা ছেলে। আমার মেয়ে এইবার একেবারে এই যে এখন সিচুয়েশন চলতেছে, এখন কিন্তু এইচএসসি উনি ফাইনাল পরীক্ষার্থী। রাজুকে ওর পরীক্ষা চলতেছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে। 24-এর 15 জুলাই ওর আমি ভর্তি করাইছি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে, এবং ওর এখন পরীক্ষা হচ্ছে, পড়ছে হচ্ছে রাজুকে। আমার বাচ্চাটা এই বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গেছে। আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড আসতে রিক্সা ভাড়া 20 টাকা। তো এই বৃষ্টির মধ্যে লাগছে আসতে হচ্ছে 60 টাকা দিয়ে। এটা গেল একটা জিনিস। প্রচন্ড বৃষ্টি, একটু একটু বৃষ্টি তো না, প্রচন্ড বৃষ্টি। 4-5 দিন। আচ্ছা, আমার বাচ্চাটা তো এই দেশের বড় হয়েছে। আমি যদি না বুঝি যে এই সিচুয়েশনে একটা দিন ব্রেক দিতেই পারি, আমরা একটা দিন ব্রেক দিতেই পারি, অস্বাভাবিক কিছু না। আমি একটা দিন যদি পরীক্ষায় বিরতি নেই, এটা তো ব্রেনেরও রিল্যাক্স হইলো। হ্যাঁ, ব্রেনেরও রিল্যাক্স দরকার আছে। তো আমার মেয়েটা এখন এইচএসসি ফাইনাল পরীক্ষার্থী, ওর যদি এই কষ্ট হয় তাহলে আমি কেন অন্যান্য শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়াবো না? তাহলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এই দাবির সাথে আপনি সংহতি প্রকাশ করছেন বা এটাকে যৌক্তিক মনে করছেন? এখন যে জেনারেশন চলতেছে না, এই জেনারেশনের সাথে আমাদের মিলন ভাই যায় না, মিলন ভাই যায় না। এটা আমি কিভাবে বোঝাবো আপনাকে? এই শিক্ষা ব্যবস্থাটাই আসলে আমাদের যায় না। মিলন ভাইরা তো অনেক সিনিয়র ভাই, তো তারা যেই সিস্টেমে আসলে, উনি কিন্তু ওদের বলছে যে আমরা দিয়ে কালি দিয়ে লিখছি, এরকম একটা কথা বলছে কোথাও। এখন কিন্তু এই সিচুয়েশন না, এখন এআই যুগ চলতেছে। আমাদেরকে বুঝতে হবে আমার বাচ্চা কি চায়, সে কিভাবে পড়াশোনা করতে চায়, সে কি ধরনের পড়াশোনা চায়। এইটা যদি আমরা না বুঝি তাহলে আমরা তাহলে এটা একটা সাধারণ আন্দোলন, মানে এটার পিছনে কোনো মানে কেউ কি এটার ফায়দা লুটছে কিনা, বা যদি কোনো লোটার political চেষ্টা agenda করে, আছে কিনা? যদি লোটার চেষ্টা করে, ফায়দা লোটার, তাহলে সে ভুল করবে। না, এটা করতেছে, এটা ইতিমধ্যে প্রুফ হয়েছে। আপু, আমি যদি বলি যে বিষয়টা, এটা কিন্তু মানে যারা এই জুলাই বা এই সরকার বা এই বাংলাদেশপন্থী মানুষের বিরুদ্ধে তো যারা আছে, অপোনেন্ট যারা আছে, যারা পলাতক, তারা কিন্তু এগুলোর সুযোগ 100% নিতে চাচ্ছে। এবং এটা ইতিমধ্যে আমরা, আপু, মিডিয়ার বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা দেখতেছি এই বিষয়টা। তো আপনার সাথে আমি যদি একটু বলি, মিলন সাহেব আজকে মন্ত্রী হলেন, এখন একসময় সে প্রতিমন্ত্রী থেকে কিন্তু চার্টারেল প্রতিমন্ত্রী বা বাংলাদেশের যেই একটা ভয়ঙ্কর একটা জায়গা ছিল, যে শিক্ষা ব্যবস্থার যে নকল প্রবণতা, সেই জায়গাটা কিন্তু প্যারেক মেরে খুব, মানে কি বলে, বা ফাটাকেস্টের মতো তিনি কিন্তু হ্যাঁ, এসেছিলেন। সময় সময় সবাই, আমি একটু বলি, দেখুন, পারফেকশন আপনিও না, আমিও না, আপুও না, আসলে আমাদের পারফেকশন সবার নাই। এটা সৃষ্টিকর্তা করতে গিয়ে তার কিছু মুদ্রা দোষ আছে, আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় লিখছি। কিন্তু সবকিছু মিলিয়ে চারপাশে যে ডাকাত,
বড় বড় পুকুর চোর, সমুদ্র চোর। আপনি যদি মনে করেন তার এই কথায় তার আতেলগিরি বা সে একটা এই যে এই মুদ্রা দোষ অতিকথন, এটাই সমস্যা। কিন্তু সে যদি দুর্নীতিবাজ না হয়, সে যদি ওই ভালো অন্যান্য যে জায়গাটা আমরা মন্ত্রীদের কাছে প্রত্যাশা করি, ওই জায়গায় যদি সে রাইট থাকে, সৎ থাকে, তাহলে কিন্তু আমাদেরকে তার এই মুদ্রা দোষগুলো বা সে কিন্তু সংসদে সরাসরি ক্ষমা চেয়েছেন। তো আমি বলবো ভাই, রবিন ভাই, আপনিও আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, আমরাও বিভিন্ন মাধ্যমে ছিলাম। আমার মনে হয় তাকে বাদ দিয়ে আরো বড় ধরনের ডাকাতকে এখানে আনার চেয়ে বরং সে যেহেতু ক্ষমা চেয়েছে এবং সে এখন এই বিষয়গুলো উপলব্ধি করতেছে, আমার মনে হয় এই বিষয়টা তাকে পদত্যাগ করতে হবে। আমি ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে আমি মনে করি তাকে আরো একটু সময় দেওয়া উচিত। এই যে জেনারেশন গ্যাপ, হ্যাঁ, জেনারেশন গ্যাপটা বুঝতে হবে আপনার। মিলন ভাই সিনিয়র পার্সন, তিনি এখনকার বাচ্চারা কি ধরনের সুযোগ সুবিধা চায়, এইটা যদি পরামর্শ নেয়, অ্যাডভাইজার নেয়, একটা অ্যাডভাইজার যদি তিনি নেন যে ঠিক আছে জেনজি থেকে একটা অ্যাডভাইজার আমার হোক, রাইট, হ্যাঁ, আমরা ওই ধরনের খুব সিস্টেম সুন্দর একটা ডেভেলপ বিষয়। তো বিষয়টা এরকম হইতে হবে, জেনারেশন গ্যাপ বুঝতে হবে হতে পারে। আমি আরেকটু অ্যাড করি, ওইখানে একটা প্রশ্ন ছিল যে হাসিনা ফিরে আসতে চায়, এরকম আমি ওইটা একটু রিপিট করি। হ্যাঁ, আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে দেখেছি যে জামায়াত বিএনপির উপরে কিন্তু প্রচুর পরিমাণ স্টিম রোলার চলছে, হামলা মামলা করছে। আচ্ছা, আমরা চেয়েছি তো এটার পরিত্রাণ, কিন্তু এখন কিন্তু এটা রিপিট হচ্ছে। আমরা তো এটা চাইনি, এইটা কিন্তু আমরা চাইনি যে ঠিক আছে এইটা অফ হবে, কিন্তু গণতান্ত্রিক দেশের মধ্যে সবাই রাজনীতি করতে পারবে, কথা বলতে পারবে। এখন আমরা কি করলাম? আমরা 24শে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম। এটা কি আমাদের রাইটস? এটা থেকে আমাদের ঠিক হইলো? না, রবিন ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ না, আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ। আচ্ছা, তাহলে আওয়ামী লীগ যেটা করলো, জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে দিল। তাহলে আমরা এখন যারা ক্ষমতায় আসছে তারা আবার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিল। আপনারা যারা অপরাধী ছিল, লেট মি ফিনিশ অ্যাজ ফার্স্ট, যারা অপরাধী ছিল তাদেরকে আপনারা আইনের আওতায় আনতে পারতেন, যদি আপনাদের আইন ভালো থাকতো, আপনাদের দেশ চালানোর সক্ষমতা থাকতো। আপনারা সেটা না করে, মানে এটা আমি একেবারে শেষে বললাম, আপনার চোখ খুলে যাবে, বাস্তবতাটা বলি। জামাতকে নিষিদ্ধ করা হলো সম্ভবত 3 তারিখ বা না 1 তারিখে, নাকি এরকম কাছে 1 বা 2 তারিখে, এর 3 দিন পরে তো। তো বিষয় দেখেন, আচ্ছা রবিন ভাই বা আপু, 71 সালের ইতিহাসে আমরা ছিলাম না, বাট আমরা তো ইতিহাস আরো শত বছরের আগেরও শুনি। আচ্ছা, 71 সালে কি জামাত ক্ষমতায় ছিল? গোলাম আজম প্রধানমন্ত্রী ছিল? আচ্ছা দেখুন, জামাতের আসলে মানে এই গান্ডুদেরকে মানে আমি খুব খুব বকা দিই যে এরা আসলে তাদের মূল কথাগুলো বলতে পারে না। আরে জামাত ছিল 71 সালে 6ষ্ঠ কি 7ম বৃহত্তম দল। জামাতের সে নেজামে ইসলামও বড় দল ছিল, এছাড়া মুসলিম অনেক বড় বড় দল ছিল। নুরু কি, নুরুর দলটা ধরেন এখন 7ম বা 8ম বৃহৎ দল, কিন্তু নুরু ফুকাছে কেন? নুরু ভিপি ছিল, নুরু নিজে খুব ডাইনামিক, বা নুরুর দলে কয়েকজন ভালো ভালো নেতা আছে, বাট দল কিন্তু ছোট, 7ম দল নাকি। তো জামাতেরও ছোট দল ছিল, বাট জামাতের কয়েকজন ভালো নেতা ছিলেন, আলোচিত ছিলেন। আচ্ছা, 71-এর যে বিষয়টাকে বলা হচ্ছে যে জামাত, আমার এলাকার মানুষ যারা অশিক্ষিত তারা মনে করে কি জামাতই গুলি করে মারছে, জামাতই সবকিছু তছনছ করছে। আসলে জামাতের বিষয়টা কি ছিল? জামাত এই বাংলাদেশের অভ্যুদয় হোক, এটা জামাত চায়নি। জামাত চেয়েছিল 2 পাকিস্তান কি চাক, এক থাক। জামাত চায়নি যে বাংলাদেশ সৃষ্টি হোক। একসময় রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, তাকেও রাজাকার বলা হয়েছিল। এখন বিষয় হলো জামাত তার দায় এড়াতে পারে না, কারণ যেহেতু বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আর সে যেহেতু বাংলাদেশ না হওয়ার জন্য বিরোধিতা করছে, জামাতের দোষ আছে। এখন এই দোষটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এখন মনে হচ্ছে যে 5 আগস্টে বা এই যে হাসিনা 16 বছরে যত অপকর্ম যেভাবে গুলি করে মারছে, গুম করছে, সরাসরি জামাত তো সরাসরি এটা করে নাই। হ্যাঁ, জামাত ধরেই নিলাম জামাত ওই পাকিস্তানি বাহিনীদেরকে পথ দেখিয়ে দিয়েছে, বা কোনো কোনো জায়গায় হয়তো জামাত এই অকারেন্স করেছে, কিন্তু হাসিনা
এই যেরকম ক্ষমতায় ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত, জামাত কি 71 সালে ক্ষমতায় ছিল না, কিন্তু তারপরও দায় এড়াতে পারে না। এখন জামাতের আপনি দেখেন আপু, আরেকটু অবাক হবেন, 71 সালে কতগুলো মিডিয়া ছিল বাংলাদেশে, ঘরে ঘরে দেয়ালে দেয়ালে সিসি ফুটেজ ছিল। 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত বুয়া যিনি রান্না করে তার একটা স্মার্টফোন আছে, রিক্সা চালকের স্মার্টফোন আছে, টোকাইয়ের স্মার্টফোন আছে, যে কেউ এটা দেখতে পারছে। সিসি ক্যামেরা অভাব নাই, ইন্টারন্যাশনাল মিডিয়া, আকাশ, বিভিন্ন দিক থেকে অভাব নাই। এত কিছুর পরেও ফ্যাক্ট চেকিং করতে গিয়ে ক্রস চেক করে আমরা কনফিউজ যে আসলে এটা সে কি আসলে দায়ী কিনা, আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি না আপু। তাহলে 71 সালের যে এত কল্প কাহিনী গল্প আপনি ঝুলিয়ে দিচ্ছেন, আপনি এত মিডিয়া ছিল, এত কিছু ছিল, সন্দেহাতীত ভাবে করা হচ্ছে। আমি জামাতকে এই জন্য গান্ডু বলি যে ওদের হয়ে যারা মিডিয়াতে কথা বলে ওরা আসলে টু দা পয়েন্টে কথা বলতে পারতেছে না। আরে ভাই, তুই অপরাধী ছিলি, অপরাধী তো জার্মানিও ছিল, কিন্তু সেই জার্মানি পৃথিবীতে এখন সবচেয়ে মানবিক না, তারা অপরাধী তো জাপানও ছিল। পৃথিবীতে যারা অপরাধ করেছে তারাই এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো, তারা ভালো কাজ করতেছে। তো জামাত সেটা কেন পারবে না? কিন্তু জামাত আসলে স্পষ্ট ভাবে তারা এই তাদের মূল ফোকাসটা, মূল কথাটা আসলে কখনোই বলতে পারতেছে না। আর জামাত ক্ষমাটা চাইলে সমস্যা কি? জার্মান যদি এত বড় ক্ষতি করছিল, পৃথিবীতে বিভিন্ন যত জায়ান্টরা ছিল তারা তো ভালো দেখতেছে, ভালো কাজ করতেছে। এখন জামাত কেন তার এই বিষয়টা স্পষ্ট করতেছে না, আর কেন সে তার এই জায়গাটা যৌক্তিক জায়গা খণ্ডন করছে না? আমি এটা বললাম যে আপনি বললেন যে জামাতকে নিষিদ্ধ করছে। আমি একটু বলি, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি এই প্রেক্ষাপটে আপনার যেটা বলার আছে সেটা অল্প কথা যদি বলেন। এই প্রেক্ষাপটে আমি ওটাই বললাম যে বাংলাদেশ সবাই রাজনীতি করবে। আমরাও যখন আমাদের নিবন্ধন ছিল না, 22-23-এ যখন আমরা আন্দোলন করেছি তখন আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, তখন তো আমরাও বলেছি যে বাংলাদেশে সবাই গণতান্ত্রিক দেশ, সবাই রাজনীতি করতে পারবে। তো এই যে একটা দলের নেতাকর্মীরা অপরাধ করেছে, তার মানে দলকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করবেন, এইটা আসলে এটা আওয়ামী লীগের ভিতরে অনুতপ্ত আপনি দেখেছেন? এইটা যায় না। হ্যাঁ, অনুতপ্ত হোক চাই অনুতপ্ত হোক, সেটা তো আপনার বিষয় না, আমার বিষয়। অনুতপ্ত হলে আপনি এটা ভুলে যাবেন, এটা তো আইন না। না ভাই, আমি তো বলতেছি যে জামাতও ক্ষমা পাওয়ার যোগ্য, আওয়ামী লীগও ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করছে না কেন? তারা যে ভুলে ছিল, তারা যে অন্যায় করেছে, আচ্ছা আমরা তো দেখেছি ছাত্রলীগ হাতে মানে পুলিশের পাশাপাশি তারা গুলি করছে, মারছে, কোপাইছে, বিচ্ছিন্ন করে ফেলছে। 71-এর এগুলো জামাতেরটা আপনি নিজ চোখে দেখছেন বা কোনোভাবে এটা হয়েছে? কিন্তু তারপরে বিশ্বাস করে জামাত দেশ বিরোধী ছিল, তারা এই দেশ। কিন্তু এখন আপনি দেখেন যে একটা বাচ্চা বর্তমান সময়ে যারা যুবক তরুণ, তারা নিজ চোখে যেটা দেখছে আপু, আর 71-এ যেটা শুনেছে, তাহলে আপনি সাময়িক কেন করবেন? আপনি পার্মানেন্ট বন্ধ করে দেন, পার্মানেন্ট নিষিদ্ধ করেন। আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয়, কিন্তু আমি চাই যে আওয়ামী লীগ যে অন্যায়টা করেছে সেটা কি সে তার অনুতপ্ত? অপরাধী কখনো অপরাধ করে বলে আমি অপরাধ করছি, যদি অপরাধের অনুতপ্ত না হয়ে উল্টো আরো এটাকে ন্যারেটিভ দিয়ে অন্য কিছু বলে, তাহলে তো অপরাধীর শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা নাকি আপু? এটাই তো কমন। জি, আমরা সবাই আসলে জুলাই চেতনা ধারণ করা মানুষ। আমরা আসলে এখানে পক্ষ বিপক্ষ আর নানি, আমরা একদমই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জুলাই অভ্যুত্থানকালীন আপনাদের অভিজ্ঞতা, আপনাদের স্মৃতি এবং দেশ নিয়ে আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে ভাগ করে নেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপু। দর্শক, এই দুজন মানুষের একজন লড়েছেন রাজপথে, একজন ক্যামেরা লেন্সের পেছনে, কিন্তু দুজনেরই উদ্দেশ্য ছিল সত্যটাকে সামনে তুলে আনার। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।